প্রথমে বিডিআর বিদ্রোহের খবর। চৌত্রিশ ঘণ্টা পর অবসানের পথে বিডিআর বিদ্রোহ। সংসদ সদস্য মাহবুব আরা গিনি জানিয়েছেন, এরই মধ্যে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ শেষ হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব জানিয়েছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তর অভিমুখে অবস্থান নিয়েছে সেনা ট্যাঙ্ক। সাভারে অবস্থিত নবম পদাতিক ডিভিশনের 9টি ট্যাঙ্ক এখন ধানমন্ডির আবাহনী মাঠ এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রকিবুল ইসলাম মুকুল। আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলছি। মুকুল, আপনি তো সেনা ট্যাঙ্কের অবস্থান দেখেছেন, তো ট্যাঙ্ক বহরের এখনকার অবস্থান কোথায়? স্বামী, আপনি জানেন যে দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে, আপনি বলতে বলতে একটি তথ্যগত ভুল হয়েছে, সারা দেশ থেকে, শুধু সাভার থেকে আসেনি, সারা দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে তাদের জড়ো করা হয়েছে এবং সেখানে শুধু ট্যাঙ্ক না, সাজোয়া বহরও রয়েছে। এখানে পুরো যুদ্ধের প্রস্তুতি বলা যায়, যুদ্ধের প্রস্তুতি নিয়ে এখন অবস্থান করছে ধানমন্ডি আপনার 27 নম্বর থেকে আবাহনী মাঠের সামনে থেকে ঠিক একটু সামনে এদিকে তারা অবস্থান নিয়েছেন এবং আপনি জানেন যে তারা সিগন্যাল পেলেই বা অনুমতি পেলেই হয়তো ভিতরে ঢুকে যাবেন। তো এই মুহূর্তে আমি একটু আগে কথা বলছিলাম এখানে একজন সামরিক অফিসারের সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা নির্দেশেরই অপেক্ষা করছেন। তবে যে মাহবুব আরা গিনি যে কথাটি বলেছেন যে এটি আত্মসমর্পণ বা অস্ত্র সমর্পণের প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে, আসলে শেষ পর্যায়ে কিনা এখনো বলা যাবে না, কারণ সেখানে বিকেল 5টার দিকে প্রবেশ করেছেন বিডিআর এর 1 নম্বর গেট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তারপরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তারপরে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মাহবুব আরা গিনি যিনি সংসদ সদস্য, তিনিও সেখানে অবস্থান করছেন। সেই 5টা থেকে তারা বিদ্রোহী যারা বিডিআর সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তো বিষয়টা আমরা দেখছি যে কিছুক্ষণ আগে মাহবুব আরা গিনি তিনি একজন মেজরকে নিয়ে বের হয়ে এসেছেন, মেজর কামরুজ্জামান, তিনি ওখানে সম্ভবত জিম্মি ছিলেন এবং তিনি সেই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি। তো আমরা যেটুকু জেনেছি, আমি একটু আগে একজন সামরিক অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলেছেন আমাকে যে তারা আত্মসমর্পণ বা অস্ত্র সমর্পণ যাই করুক, তারপরেও তারা ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে তাদের যে বিধি অনুযায়ী তারা সেই অস্ত্রগুলো তাদের দখলে নেবেন এবং সেই অস্ত্র দখলে নেওয়ার পরেই তারা তাদের যে বিভাগীয় ব্যবস্থা বা যেটি হয়, প্রধানমন্ত্রী যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, তো সেই বিষয়ে তখন সরকার ব্যবস্থা নেবে। তবে আত্মসমর্পণ যাই হোক, সেনাবাহিনী সেখানে প্রবেশ করবে, বিডিআর এর যে পিলখানা সদর দপ্তর রয়েছে এবং অস্ত্রগুলো তাদের দখলে নেবে প্রথমে। এই ছিল আসলে এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবর। আর যে বিষয়টি যে হয়তো আইন প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী তাদের যে প্রতিনিধি দলটি ভিতরে গিয়েছে, তাদের সঙ্গে আলোচনার পরই হয়তো সেনাবাহিনী কখন ভিতরে যাবে এবং যে অস্ত্রাগার দখলে নেবে সে বিষয়টি চূড়ান্ত করা হবে। হয়তো তখন আমি সেই বিষয়টি আরো জানাতে পারবো। মুকুল, আপনাকে ধন্যবাদ। নিউ মার্কেটের পাশে বিডিআর 3 নম্বর গেটের শক্ত অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। বিডিআর সদর দপ্তরের সীমানা প্রাচীর ঘেঁষে তাদের এই অবস্থান। বেলা 2:30টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে এই গেটে অবস্থিত বিডিআর সদস্যরা তাদের অস্ত্র এবং জনবল সরিয়ে নেয়। এরপর বিডিআর সদর দপ্তরের ভেতর থেকে বিডিআর সদস্যরা মাইকে বারবার আশপাশের এলাকার সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে। তবে বেলা 4:30টার দিকে হঠাৎ করে আবার এই গেটে গোলাগুলির শব্দ শোনা যায়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক আহমেদ। আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলছি। শফিক, দর্শক, আমরা সংযুক্তি প্রদানের জন্য চেষ্টা করছি। শফিক, দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্তি দিতে না পারায় দুঃখিত। পরবর্তীতে সংযুক্তি স্থাপনের সাথে সাথে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এর আগে প্রধানমন্ত্রীর আশ্বাসে দুপুরে বিডিআর প্রধান কার্যালয়ের 3 নম্বর গেট থেকে অস্ত্র ও জনবল প্রত্যাহার করেছে বিডিআর জওয়ানরা জানিয়েছেন, দাবি দাওয়া মেনে নেওয়ায় আপাতত ব্যারাকে ফিরে যাচ্ছেন তারা। এদিকে বুধবারের সহিংস ঘটনায় নবাবগঞ্জ বেড়িবাঁধ স্লুইস গেট থেকে আরো 10 বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। আরো জানাচ্ছেন মুশকাত মাশরেক।
বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকে সদর দপ্তরের ৩ নম্বর গেটে কঠোর অবস্থান নেয় বিডিআরের জওয়ানরা। এই সময়ে আধুনিক অস্ত্র হাতে সতর্ক অবস্থানে দেখা যায় তাদের, কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করতে থাকেন তারা। একই সঙ্গে জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আপাতত শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাচ্ছেন তারা। আমাদের দাবি দাওয়া সব কিছু মেনে নিয়েছে এবং সেনাবাহিনী প্রত্যাহার করবে কথাও বলেছে এবং সেনাবাহিনী যত অফিসার আছেন তাদেরকেও চেঞ্জ করছে। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে তোমরা সকল অস্ত্রপাতি জমা দাও, কোর্টে জমা দাও, আমরা দেখবো। এখন প্রাইম মিনিস্টার আসতেছে আমাদের অস্ত্র পরিদর্শন করার জন্য, যে দেখবো যে আমরা কি জমা দিচ্ছি নাকি। তাই আমাদের যত অস্ত্র ছিল সব অস্ত্র আমাদের কোর্টে জমা দিয়ে দিচ্ছি। প্রাইম মিনিস্টার আমরা মাইনে নিচ্ছি, আমাদের যে ওনার যাকে দায়িত্ব দিচ্ছে উনার আমরা মাইনে নিচ্ছি, আমরা সব হাতিয়ার জমা করে ফেলছি। এদিকে সকাল থেকে নিহতদের স্বজনরা লাশ উদ্ধারের জন্য নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় ভিড় করতে থাকেন। বিডিআর জওয়ানদের বিদ্রোহে নিহতদের এক একটি লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এসব স্বজনরা। এ পর্যন্ত যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আনিসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, কর্নেল তৌহিদ, মেজর মাহবুব ও আরো নাম না জানা অনেকে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মুশকায়েত মাশফিক, বৈশাখী, ঢাকা। এর পরপরই শুরু হয় বিডিআর সদর দপ্তরে আটকে পড়া জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া। সরকারের সঙ্গে বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিভিন্ন আলোচনার পর থেকেই শুরু হয় মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া। এখন পর্যন্ত 120 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিডিআর প্রধান গেট থেকে ফিরে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম। সকাল 10টায় বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে জানানো হয়, বিদ্রোহী বিডিআর সদস্যরা বেলা 2টার মধ্যে আত্মসমর্পণ করবেন এবং অস্ত্র জমা দেবেন। এর পরপরই জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এ সময় বিডিআর জওয়ানরা দেশের অন্যান্য স্থানে বিডিআর সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু বেলা 1টার দিকে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। সকালের বৈঠকের পর বিদ্রোহী বিডিআর সদস্যদের অস্ত্র জমাদান এবং বেলা 2টার পর থেকে জিম্মিদের মুক্তিদানের কথা। তার ঠিক 1 ঘন্টা আগেই বেলা 1টায় হঠাৎ করেই অতর্কিতে শুরু হয়ে যায় গোলাগুলি। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাইফেল স্কোয়ার এলাকায়। মানুষ দিকবিদিক ছুটতে থাকে। বেলা 2টার একটু আগে ঘটনাস্থলে আসেন মহাজোটের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান নূর, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ মহাজোটের শীর্ষ নেতারা বৈঠক করেন বিডিআর জওয়ানদের সঙ্গে। এরপর বেলা 2:30টায় শুরু হয় বন্দীদের মুক্তি প্রক্রিয়া। একে একে আসতে থাকেন আটকে পড়া পরিবারের সদস্যরা। তারা বের হয়ে আসার পর সেখানে তৈরি হয় এক অন্যরকম দৃশ্য। এ সময় বিপুল সংখ্যক সাধারণ মানুষ রাইফেল স্কোয়ার ও তার আশপাশের এলাকায় ভিড় করে। তাদের প্রত্যাশা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান হবে। সাইদুল ইসলাম, বৈশাখী, ঢাকা। পিলখানায় সংঘর্ষে লিপ্ত বিডিআর জওয়ানদের এই মুহূর্তে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় দেশবাসীর স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বিডিআর সদর দফতরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। পিনাকি তালুকদারের রিপোর্ট। বুধবার সকাল থেকে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর সশস্ত্র বিদ্রোহের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। এরপর সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বারবার বৈঠকের পরও সার্বিক পরিস্থিতি শান্ত না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অবিলম্বে বিডিআর জওয়ানদের অস্ত্র সমর্পণের নির্দেশ দেন। আপনারা এই মুহূর্তে অস্ত্র সম্বরণ করে ব্যারাকে ফিরে যান, অন্যথায় আমি দেশবাসীর স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাকে বাধ্য করবেন না, এ আমার অনুরোধ। প্রায় 10 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিডিআর জওয়ানদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। আমার প্রশ্ন, কার বুকে গুলি চালাবেন? তারা তো আপনারই ভাই। ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি করবেন না, আপনার বোনকে বিধবা করবেন না, পিতামাতাকে সন্তান হারা করবেন না। এই আত্মঘাতী সংঘাত আপনারা বন্ধ করুন। আমরা আপনাদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, অত্যন্ত ধৈর্য সহকারে সমস্যার সমাধানে